সেভাবেই পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি জানি আপনি অনেক ভালো আছেন, ভালোর দলে আছেন, আর থাকবেনই না কেন। এত কোটি কোটি শ্রোতার দোয়া যার সাথে আছে তাকে আল্লাহ সুস্থ না রেখে পারেন? তাই আর নতুন করে কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি আপনার সহ ভূত FM-এর একনিষ্ঠ ভক্ত ছিলাম, এখন ভূত.com-এর। আমি সেই 2015 সাল থেকেই স্টোরি শুনছি, তবে মাঝে কাজের জন্য বেশ কিছুদিন একটু দূরে ছিলাম। এখন লাইভ শোনা না হলেও আমার প্লেলিস্ট সবসময় আপনার লেটেস্ট ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ থাকে, আর সব থেকে ভালো লাগে আপনার মুখে বলা ইমেলগুলো। তারপরে তিনি আরও অনেক কথা বলেছেন, সেগুলো আমি আর না বলি। তিনি বলছেন, আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনা সংগ্রহ করার একটা নেশা আমার হয়ে গিয়েছিল। আমার এই ঘটনা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে বাকি ঘটনাগুলো পাঠাতে উৎসাহ পাব। আমি পেশায় একজন শিক্ষক, কাজের চাপে স্টুডিওতে যাওয়ার সময় হবে না। তাছাড়া এটা আমার প্রথম ঘটনা, তাই আমি চাই এটা রাসেল ভাই পড়ে শোনাক। আমার বিচিত্র এই অভিজ্ঞতা যে কতটা ভয়ানক ছিল আর কিভাবে যে ঠিক বেঁচে ফিরেছি আল্লাহ ভালো জানেন। সেই বিচিত্র অভিজ্ঞতা ও লোমহর্ষক কাহিনী আজ বলবো। মানুষ ভুল করবেই, আর আমিও প্রফেশনাল কোনো লেখক নই, তাই আমার লেখায় আমার অজান্তে এবং শব্দ চয়নে অনেক ভুল হতে পারে। বিনীত অনুরোধ রইল আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ফাঁকে আমার পরিচয়টা ছোট করে এখানে দিতে চাই। আমি সঙ্গত কারণে ঘটনার কোথাও জায়গার নামগুলো প্রকাশ না করার অনুরোধ করছি। এটা একটা কটেজকে ঘিরে কাহিনী, আর এটা তাদের ব্যবসার জায়গা। আমি চাই না তাদের কোনো সমস্যা হোক, আর আমার সহকর্মীদের মধ্যে যে ছোট ভাই কিছুটা ঘটনা চক্রে আমার সাথে যুক্ত ছিল তার ছদ্মনাম ব্যবহার করেছি। রাসেল ভাইকে অনুরোধ করব ঠিকানা প্রকাশ না করার জন্য। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, সেগুলো আমি প্রকাশ করছি না। তিনি বলছেন আমার নাম প্রকাশ করতে পারেন, কিন্তু ঠিকানা সবসময় হাইড রাখবেন। আমার নাম সজীব শাহরিয়ার, আমার বয়স 26। দেরি না করে শুরু করছি বিভীষিকাময় সেই রাতগুলোর লোমহর্ষক সব কাহিনী। সালটা 2018 সালের নভেম্বর মাস। আমি আমার SSC শেষে একটা প্রাইভেট স্কুলে লোকাল ভলেন্টিয়ার টিম লিডার হিসেবে দায়িত্বরত ছিলাম। তখন এই স্কুলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে একটা কথা বলে রাখি, আমি আমার স্কুল জীবন এই স্কুলেই পার করেছি। অনুষ্ঠানের নাম পাপেট শো, মানে পুতুল নাচ। এই অনুষ্ঠান আমার জন্য ছিল বেশ কৌতূহলের এবং অন্যরকম এক অভিজ্ঞতার। আমি যখন এই অনুষ্ঠানের কথা শুনতে পেলাম, তখন থেকেই এটা দেখার ও উপভোগ করার জন্য আমার মনে তৃষ্ণা যেন বেড়েই চলেছিল। আমার তখন বারবার মনে হচ্ছিল, ইস, আমি যদি এই টিমের সাথে কাজ করতে পারতাম। কারণ এই পুতুল নাচ দেখাতে যারা টিম ছিল সবাই ঢাকা থেকে এসেছিল, তাই আমার আগ্রহটা একটু বেশি কাজ করেছিল ওদের সাথে কাজ করার জন্য। যথারীতি ওরা সবাই আসলো, অনুষ্ঠান হলো। যেহেতু আমি ভলেন্টিয়ার টিম লিড ছিলাম, তাই সবার সাথে অল্প সময়ে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষে ওই দিনই ওরা সবাই ঢাকায় চলে গিয়েছিল। মূল ঘটনায় আসি। তার কিছুদিন পর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার 4টি স্থানে পুতুল নাচ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার টিমে 2জন মেয়ে মেম্বার ছিল। যেহেতু ঢাকা থেকে এই জেলা দুটোর দূরত্ব অনেক বেশি, তাই 2জন মেয়ে যেতে অস্বীকৃতি জানায় এবং কাকতালীয়ভাবে আমার নাম প্রস্তাব করা হয়। আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমি খুব ভ্রমণ পিপাসু মানুষ। তার মধ্যে এই সুযোগ আমি কিভাবে হাতছাড়া করি বলেন? তারপর সেই দিন আসলো, আর আমিও ওদের সাথে চলে গেলাম ঠাকুরগাঁও। প্রথম দিন আমরা সকাল 9টায় রওনা দিতে রাত 10:30 নাগাদ আমাদের গন্তব্যে পৌঁছালাম। লম্বা জার্নি থাকায় অনেক গল্পগুজব করে রাস্তায় বিরতি দিয়ে খাওয়া দাওয়া করে বেশ আনন্দেই গন্তব্যে গিয়েছিলাম সবাই। আমাদের রিসিভ করার জন্য ওইখানে 2জন স্যার, প্রজেক্ট ম্যানেজার ও অন্যজন অফিসার অপেক্ষা করছিলেন। আমরা যাওয়ার পর তারা আমাদেরকে স্বাগত জানালেন। তারপর আমরা সোজা কটেজে গিয়ে উঠলাম। খাওয়া দাওয়া করার পর পরের দিনের প্ল্যান সম্পর্কে একটু আলোচনা করে 12টা নাগাদ রুমে চলে আসলাম। নভেম্বর মাস, তার মধ্যে উত্তরবঙ্গে যে কি পরিমাণ শীত পড়ে
তা যারা এই অঞ্চলে থাকেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমিও এর ব্যতিক্রম নই। যাই হোক, সারাদিনের ক্লান্তি আর শীতের মধ্যে কম্বল পেয়ে বেশ আরাম করেই প্রথম রাতটা কাটিয়েছিলাম। মূল ঘটনা শুরু করার আগে আমরা যে কটেজে ছিলাম 4 দিন তার একটি ছোট বিবরণ দিচ্ছি, যাতে শ্রোতা বন্ধুরা সহজে ঘটনা ও পরিবেশ কল্পনা করে নিতে পারেন। কারণ খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যেতে চাই ভয়, আতঙ্ক, শিহরণের এক অজানা রাজ্যে। কটেজটা ছিল 4 তলা বিশিষ্ট দক্ষিণমুখী বিল্ডিং। বিল্ডিংটা মোটামুটি পুরাতনই বলা যায়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোজাইক করা, আর রং ছিল বেশ নতুন, মানে পুরাতন রঙের ওপর নতুন করে আবার রং করা হয়েছে প্রতিটি রুম। কটেজের সামনে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আর ছিল একটি অদ্ভুত দোলনা। দোলনাকে এমন অদ্ভুত বলার কারণ হলো এটা সম্পূর্ণ কালো রঙের লোহার তৈরি দোলনা। এটার এক পাশে শক্ত মোটা কাঠের গুঁড়ি, যেটা মাটিতে পুঁতে তার উপর আরেকটি লম্বা কাঠ আড়াআড়িভাবে লাগানো ছিল। সেই আড়াআড়ি কাঠের মাথায় দোলনাটা লাগানো। মনে হচ্ছিল গাছের কোনো বাঁকা ডালে রশি দিয়ে বাবুই পাখির বাসা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমাদের মোট 7 জনের দল, আমি, আমার সহকর্মী 4 জন, আমার টিম লিডার স্যার এবং ড্রাইভার। তাই 3টি রুম ভাড়া করা হয়েছিল। আমি আর আমার সঙ্গী আরিফ 3য় তলার একটি রুমে থাকার জন্য নির্ধারিত হয়েছিলাম। কারণটা বেশ হাস্যকর। আমরা 2 জন একটু হ্যাংলা পাতলা ছিলাম, সহজেই ওপরে ওঠানামা করতে পারতাম বলে আমাদের 2 জনকে ওপরে থাকতে বলা হলো। আমরাও মেনে নিলাম। দোতলায় আমার বাকি 3 জন সহকর্মী এবং নিচের তলায় স্যার আর ড্রাইভার একসাথে ছিলেন। আমাদের রুমগুলো ছিল পূর্ব পাশের একটির ওপর আরেকটি, মানে নিচতলা, দোতলা আর তার উপর 3য় তলা, এভাবে। আমাদের রুমের ভেতরের বর্ণনা একটু দিয়ে দিই। রুমে 2টি সিঙ্গেল বেড, একটি টেবিল, একটি আলনা, 2টো বেডের ওপর 2টো ফ্যান আর বিছানায় লেপ কম্বল সব ঠিকঠাক ছিল। কিন্তু আমি তখনও জানতাম না এই রুমের প্রতিটি বস্তুই হয়তো আমাদের জন্য কোনো অদেখা বিপদের বার্তা নিয়ে অপেক্ষা করছিল। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর শীতল স্পর্শ নিয়ে আসছিল আমার দিকে। আমি আগে থেকেই ভোরে ঘুম থেকে উঠতাম, তাই সকালে সবাইকে ডেকে তোলার দায়িত্ব ছিল আমার ওপর। যথারীতি আমার সকালে ঘুম ভেঙে গিয়েছিল আর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ও, আরেকটি কথা বলতে ভুলে গেছি। গতকাল অনেক রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরছিলাম বলে রাতে তেমন কথা হয়নি কারো সাথে। আর রাতে নর্মালি তেমন কোনো জিনিসের দরকার পড়েনি বলে আমিও আমার রুমমেট কেউই কেয়ারটেকার বা রুম সার্ভিস কাউকে ডাকিনি। আমি ফ্রেশ হয়ে সবাইকে ডেকে দিলাম আর সকলের সব কাজ শেষ করে রেডি হতে বললাম। কারণ আমাদের অনুষ্ঠানের সময় ছিল সকাল 9:30। আর আমরা যেখানে থাকার জন্য ছিলাম সেখান থেকে ভেন্যুতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত বলে সবাইকে 7টার মধ্যে রওনা দিতে হবে বলে বলা হয়েছিল। এখানে প্রশ্ন থাকতে পারে, আমরা কেন আমাদের অনুষ্ঠানের ভেন্যুর কাছে কোনো কটেজ নেইনি। আসলে অজপাড়াগায় অনুষ্ঠান হতো, আর যেখানে প্রোগ্রামের আয়োজন হতো সেখানে থাকার মতো ভালো কোনো জায়গা ছিল না। আমি গ্রামের ছেলে, আমার প্রায় সব পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলেও ঢাকা থেকে যারা এসেছেন তারা ওই পরিবেশে তেমন একটা কমফোর্টেবল নন। তাই একটু তুলনামূলক উপজেলা শহরে থাকার ব্যবস্থা করা হতো। আমাদের সাথে গাড়ি থাকায় যাতায়াতের কোনো সমস্যা হয়নি। ঘটনা শুরু 2য় দিন থেকেই। এটা সেই কটেজ যা আমাকে নিয়ে গিয়েছিল ভয়, আতঙ্ক আর শিহরণের এক অজানা রাজ্যে। দিনটা খুব নর্মাল ও সুন্দরভাবেই কেটে গেল। আমরা অনুষ্ঠান শেষে বিকাল নাগাদ কটেজে ফিরলাম। তখন মাত্রই আসরের নামাজ শেষ হয়েছে। দুপুরের রোদ থাকায় শীতের কুয়াশা কিছুটা কমে গিয়েছিল। পরে বিকেলে আবার পড়া শুরু করেছে। গাড়ি থেকে নেমে ওই প্রথম আমি কটেজটা ভালো করে অবলোকন করলাম। আমি দেখলাম আমি যে রুমে থাকি সেই রুমের ঠিক ওপরে আরেকটি রুমে বাতি জ্বলছে। আমি ভাবলাম নতুন গেস্ট এসেছে মেবি। যেহেতু সারাদিন বাইরে ছিলাম তাই কে আসলো না আসলো সেটা জানারও কথা না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আরিফকে ফ্রেশ হতে বলে বারান্দায় আসলাম। আমার রুমটার পাশেই মেইন রোড। কটেজের পেছন দিকটা কেমন যেন জঙ্গল টাইপ, বিভিন্ন লতা পাতার গাছ, ঝোপ। আর একটা মজার বিষয় হলো কটেজের পেছনে একটি অনেক বড় আম গাছ ছিল। গাছটি বেশ পুরনো এবং তা প্রথম দেখাতেই বোঝা যাবে। আমি ওপর থেকে দেখলাম একজন বয়স্ক লোক দোলনার পাশেই দাঁড়িয়ে আছে। পরে আমি তার সাথে কথা বলার জন্য নিচে আসলাম।
তখন আমার টিম মেম্বাররা সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছিল। সবাই অনেক ক্লান্ত ছিল বলে আমি আমার কৌতূহল মেটাতে আর কাউকে বিরক্ত করতে চাইনি, কাউকে ডাকিনি। নতুন জায়গা দেখার প্রবল ইচ্ছে আমি আর দমিয়ে রাখতে পারিনি বলে সোজা নিচে চলে এসেছি। জায়গাটা ভালো করে দেখতে চেয়েছি। কটেজের পশ্চিম পাশে অল্প কিছু দূরেই ঢাকা টু পঞ্চগড় রেল লাইন। বিকেলে যখন ফিরে আসছিলাম তখন ব্যাপারটা খেয়াল করেছিলাম ট্রেন যাওয়ার শব্দে। উনি যে এই বাসার কেয়ারটেকার সেটা উনি নিজেই বলল আমি যাওয়ার পর। তারপর আমাকে কাকা সব বলেছিল আর ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ডিয়ার লিসেনার্স, এখানে কেয়ারটেকার কাকা সম্পর্কে কিছু জানিয়ে রাখতে চাই, কারণ এই ঘটনায় উনি যে কতটা জায়গা দখল করে আছেন সেটা শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না। যাই হোক, কেয়ারটেকার কাকা দেখতে বেশ লম্বা ছিলেন, গায়ে কালো শাল মোড়ানো, ভাঙা চোরা দেহ, এক গাল ঘন সাদা কালো দাড়ি, গভীর চোখ। চোখের দিকে তাকালেই মনে হয় কি যেন খুঁজছে সব সময়। আমাকে যখন সব দেখাচ্ছিল তখন বারবার পেছনের দিকে আম গাছটার দিকে আর চোখে তাকিয়ে দেখছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, আম গাছটি বেশ পুরাতন মনে হচ্ছে, কত বছর বয়স হতে পারে? শুনে কাকা যেন হঠাৎ চমকে উঠলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ভাঙা গলায় গম্ভীর কণ্ঠে বললেন, এটা বেশ পুরনো স্যার, আমি যতদূর জানি আনুমানিক 100 বছরের কম হবে না। তবে স্যার, আপনি এই গাছের কাছে যাবেন না। শুনেছি এসব পুরনো গাছে নাকি ওই জিন টিন থাকে। গম্ভীর সুরে বলল। আমি বললাম, কি বলেন কাকা, আপনি দেখেছেন কখনো? এই উত্তরে কাকা যা বলল তা শুনে বিশ্বাস করেন রাসেল ভাই, আমি নিজে একদম হিম হয়ে গিয়েছিলাম। তিনি একগাল উপহাসের হাসি হেসে বললেন, কি যে বলেন স্যার, জিন কি দেখা যায়? এরা তো আমাদের আশেপাশে বিভিন্ন রূপ ধরে আমাদের সাথে চলাফেরা করে, খায়, প্রয়োজনের কথা বলে, এমনকি আমাদের সাথেই ঘুমায়। যখন যাকে ভালো লাগে তার সঙ্গী হয়ে যায়। এই কথা শুনে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎ আমার ধ্যান ভাঙল আমার রুমমেট আরিফের ডাকে। আমি পেছন ফিরে দেখি হাতে কফির মগ নিয়ে সে আমাকে ডাকছে। আমি সামনে কাকাকে ডাকতে যাব, তখন দেখি উনি আমার সামনে নেই। কোথায় গেলেন এক মুহূর্তেই। আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। পরে একটু স্থির হয়ে নিজেকে সামলে নিয়ে ভাবলাম হয়তো গেটের ওই দিকে কোনো কাজে চলে গেছে। আমি আরিফের কাছে আসায় সে বলল, ভাই, আপনাকে রুমে না পেয়ে বারান্দা থেকে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ওপর থেকে কয়েকবার ডেকেছি, কিন্তু আপনি মনে হয় খুব মনোযোগ দিয়ে কিছু দেখছিলেন, তাই আমি আসলাম। এই নিন, আপনার জন্য কফি নিয়ে এসেছি। কি দেখছিলেন এরকম করে? আমি একটু এড়িয়ে গেলাম। তারপর বললাম, কই না তো, এইরকম বাসায় আমি এর আগে কখনো যাইনি তো, তাই একটু কৌতূহল হয়েছিল, ঘুরে দেখছিলাম সব কিছু। পরে আরিফ বলল, আচ্ছা ভাই চলেন, সবাই বসে আছে রুমে, কালকের জন্য প্ল্যান করা লাগবে। আপনাকে ডাকতে পাঠালো স্যার। তারপর আমি চলে আসলাম, কিন্তু আমার মন থেকে সেই কাকার কথা কিছুতেই যাচ্ছে না। আমার বারবার মনে হতে লাগলো কাকা মনে হয় আরো কিছু বলতে চাচ্ছিলেন। হঠাৎ আরিফ চলে আসায় উনি চলে গেছেন। আরিফ কি কেয়ারটেকার কাকাকে দেখেনি আমার সাথে কথা বলতে? সে তো কাকার কথা জিজ্ঞেস করল না। সত্যি কি আম গাছে কিছু আছে? সত্যি কি জিন আমাদের সাথে থাকে, কথা বলে, খায়? আচ্ছা, কাল কাকার সাথে আমাকে আবার কথা বলতে হবে। এসব ভেবে আমি আমাদের কালকের পরিকল্পনা সাজাতে মনোযোগ দিলাম। এখানে একটি কথা না বললেই নয়, বিকেলবেলা যে আমাদের ঘরের ওপরে একটি ঘরে আলো দেখেছিলাম, সেই ঘর থেকে রাতে কোনো আলো, এমনকি কাউকে বের হতেও দেখিনি। আমার কাছে ব্যাপারটা কেমন যেন অবাক করা লাগলো। পরে ভাবলাম হয়তো অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমাদের সকল পরিকল্পনা শেষে আমরা রাতের খাবার খেতে চলে গেলাম। আমাদের কটেজ থেকে 2-3 কিলোমিটার দূরে সেখানে একটি হোটেলে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আসার সময় যখন গেট খুলে দিলেন আমি খেয়াল করলাম সেই বিকেলে যাকে দেখেছিলাম তিনি না, অন্যজন গেট খুলছেন। আমি ভাবলাম হয়তো তার ডিউটি শেষ, তাই চলে গেছেন। রাত আনুমানিক 2:38। মোবাইল স্ক্রিনের সময়টা দেখে শিউরে উঠলাম। আচমকা আমার ঠিক ওপরের রুম থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ।
মনে হচ্ছে কেউ যেন নুপুর পরে নাচছে। মৃদু নুপুরের ছমছম শব্দ, তার সাথে পায়ে হাঁটার ভারী পদধ্বনি। এত রাতে কে নাচতে পারে? আমার ঘুম ভেঙে গেল। শরীরে একটা অজানা ভয় জেঁকে বসল। আমি আরিফকে কয়েকবার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন, শীতে কম্বল দিয়ে মুখ ঢেকে রেখেছে। আমাদের রুমটি 3য় তলায় হওয়ায় বাইরের শীতল বাতাস সহজে ঘরে ঢুকছিল। যদিও ঘুমানোর আগে আমি নিজে সব জানালা বন্ধ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যেন ঘরের ভেতর মৃদু বাতাস খেলা করছে, অথচ কোনো জানালা খোলা নেই। সেই শব্দের উৎস খুঁজে পাওয়ার আগেই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। আমি ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শব্দের উৎস খুঁজতে বের হব এতটা সাহস আমার হচ্ছিল না। আমি তখনও ভাবতে পারিনি যে এই শব্দটা এতটা অস্বাভাবিক হবে। আমি তখনও ভাবছিলাম ওপরের তলায় যারা আসছে ওনারাও কি কোনো প্রোগ্রামের জন্য এসেছে, কারণ আমরাও তো প্রোগ্রামের জন্য এসেছি। হয়তো তারাও তাই, সেজন্যই প্র্যাকটিস করছে। কিন্তু এত রাতে শব্দটা বেশিক্ষণ ছিল না, তাই তার রেশ অল্পতেই কেটে যায়। আমি এটা সেটা ভাবতে ভাবতে আবার কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। আমার যেহেতু সবাইকে ঘুম থেকে তোলার দায়িত্ব, তাই অ্যালার্ম সেট করা ছিল ফজরের একটু আগে আগে। মোবাইলের তীব্র শব্দে আমার ঘুম ভাঙল। চোখ খুলতেই রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতাটার কথা মনে পড়ল। স্বপ্ন নাকি সত্যি? বিছানায় আরও মিনিট 5 এদিক ওদিক গড়াগড়ি করে উঠে পড়লাম। আমার তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে যাব। যেই হাতল ধরে দরজাটা খুললাম, অমনি এক শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো। দরজা খুলে ভেতরে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। ওয়াশরুমের ফ্লোর ভেজা, বালতি আর মগও ভেজা। আয়নায় দেয়ালের চারিদিকে পানির ছিটে লেগে আছে। শাওয়ার ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। মনে হচ্ছে মাত্রই কেউ গোসল করে গেল। তার উপর ভেসে আসছে এক মিষ্টি অথচ অস্বস্তিকর গন্ধ, যেন শিউলি ফুলের সঙ্গে কর্পূরের এক অদ্ভুত মিশ্রণ। অথচ রুমে আমি আর আরিফ ছাড়া কেউ নেই, আর আমি প্রথম ঘুম থেকে উঠেছি। রাতেও কেউ গোসল করেনি, সুতরাং ভেজা থাকার কোনো কারণই নেই। এই দৃশ্য দেখার পর আমার আর ওয়াশরুমে ঢোকার সাহস হলো না। আমার পা যেন জমে গেছে। আমি কোনোভাবে আরিফের বেডের কাছে আসলাম। আতঙ্কিত হয়ে আমি আরিফকে ডেকে তুললাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, আরিফ, তুমি কি একটু আগে ওয়াশরুম ব্যবহার করেছো? আমার গলা কাঁপছিল। আরিফ চোখ কচলাতে কচলাতে উত্তর দিল, কই না তো, আপনি তো আমাকে ডাকলেন, আমি তো যাইনি। আমি বললাম, তাহলে ওয়াশরুম কে ব্যবহার করেছে? পুরোটা ভেজা, মনে হচ্ছে মাত্রই কেউ গোসল করে বেরিয়েছে। আরিফ অবাক হয়ে বলল, কই দেখি চলেন তো। আমরা দুজনেই সাবধানে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম, কিন্তু এবার যা দেখলাম তা আরও অবিশ্বাস্য। ওয়াশরুমের মেঝে শুকনো, বালতি মগ সব স্বাভাবিক, আয়নায় পানির কোনো চিহ্নও নেই, গন্ধটাও মিলিয়ে গেছে। আমি হতবাক, এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগে আমি স্পষ্ট দেখলাম সব ভেজা, আর এখন সব স্বাভাবিক। এটা কি আমার মনের ভুল? আমি কি বেশি ভাবছি সবকিছু নিয়ে? আরিফ কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাই, রাতে ঘুম কম হয়েছে নাকি? মনের ভুল হবে আপনার। আমি মনে মনে ভাবলাম, কিভাবে সম্ভব? এই চোখের ভুল তো হওয়া সম্ভব না, কখনো হয়নি। আমি আরিফকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে কোনো শব্দ শুনেছ? আরিফ না সূচক মাথা নাড়ল। আমার মস্তিষ্কের প্রতিটি কোষ যেন চিৎকার করে বলছিল, একটা কিছু ঠিক নেই। কিন্তু এসব নিয়ে এখন কাউকে কোনো কিছু বলে কি লাভ? আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছি। এসব শুনে যদি কোনো সমস্যা হয়, তাই আর কোনো কিছু না বলে আমি ওয়াশরুমের দিকে ফিরে গেলাম। কিন্তু দরজা বন্ধ করে গোসল করার সাহস হলো না। অগত্যা দরজা খোলা রেখেই দ্রুত গোসল সেরে নিলাম। শীতের পোশাক গায়ে জড়িয়ে সবাইকে ডাকতে নিচে চলে গেলাম। পরে রুমে ফিরে এসে দেখি আরিফ ফ্রেশ হয়ে বের হয়ে আসছে। আমরা সবাই প্রস্তুত হয়ে সকাল 7টায় গাড়িতে চেপে রওনা দিলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আমার মন থেকে ওয়াশরুমের সেই ভেজা ফ্লোর আর অদৃশ্য গন্ধের রহস্য কিছুতেই মুছছিল না। কটেজের প্রতিটি দেয়াল যেন কোনো এক অশুভ রহস্যের নীরবে সাক্ষী হয়ে বারবার মনে করিয়ে দিচ্ছিল এই বিভীষিকাময় রাতের কথা। প্রিয় শ্রোতাবৃন্দ, কটেজের প্রতিটি ছায়া যেন আরো দীর্ঘ হচ্ছে, আরো রহস্যময় হচ্ছে।
তৃতীয় দিনের ঘটনা। সেদিন প্রোগ্রাম শেষ হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সারাদিনের ধকল আর ক্লান্তিতে গতরাতের অলৌকিক ঘটনাগুলো আমার মাথা থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল। বিকেল নাগাদ যখন ফিরলাম, ঘড়িতে প্রায় 5টা বাজে। কুয়াশার পাতলা চাদরে মোড়া কটেজটাকে দেখে মনে হচ্ছিল শীতের বুড়ি যেন তার সমস্ত রহস্য দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। গাড়ি থেকে নেমে সবাই যে যার রুমে চলে গেলাম। এই হাড় কাঁপানো শীতে আর গোসল করার সাহস হলো না। সকালে তো গোসল সেরেই বেরিয়েছিলাম। আরিফ আমার ব্যাগটা নিয়ে রুমের দিকে যাচ্ছিল। দ্বিতীয় তলায় উঠে বলল, ভাই, আমি আমার ফোনের চার্জারটা ফেলে এসেছি, আপনি ব্যাগটা নিয়ে রুমে যান, আমি আসছি। আমি কিছু বলার আগেই সে দ্রুত নিচে নেমে গেল। অগত্যা ব্যাগ নিয়ে আমি তৃতীয় তলায় সিঁড়ি ভাঙতে শুরু করলাম। সিঁড়ি থেকে আমার রুমে যেতে হলে আরও 2 রুম পার হতে হয়। আমি যেই সিঁড়ি পার হয়ে রুমের দিকে এগোচ্ছি, ঠিক তখনই দেখলাম সেই কেয়ারটেকার কাকা আমার রুমের দিক থেকে আসছেন। আমি তাকে দেখে রীতিমতো চমকে উঠলাম, কারণ আমি নিচ থেকে আসার সময় কাউকে সিঁড়ি দিয়ে উঠতে দেখিনি। তাকে দেখেই আমার গতকাল বিকেলের ঘটনা মনে পড়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই তিনি একটু মৃদু হেসে, কিন্তু বড্ড রহস্যময় হাসি হেসে আমাকে বললেন, কি স্যার, কাল বিকেলে কি ভয় পেয়ে গিয়েছিলেন? তার প্রশ্ন শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম, কই না তো, কিন্তু আপনি কালকে হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে আর দেখতে পেলাম না। কাকা আবার সেই রহস্যময় হাসি এসে বললেন, আমার একটু কাজ ছিল তো, তাই দেরি করিনি। তার হাসিটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না। তিনি বললেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক পরিশ্রম করেছেন স্যার, যান 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 যান, ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। আমিও সম্মতিসূচক মাথা নেড়ে রুমে চলে গেলাম। দরজা খুলে যেই রুমে ঢুকবো, তখনই নাকে এসে লাগলো এক অচেনা মিষ্টি অথচ ভারী গন্ধ, ঠিক যেমনটা গতকাল রাতে ওয়াশরুমে পেয়েছিলাম, কিন্তু তার চেয়েও গাঢ় তীব্র। এই গন্ধ যেন আমাকে এক অজানা অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। আর তখনই আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা খেলে গেল। আমরা যে এত দূর থেকে এসেছি, এটা কাকা জানলেন কি করে? আমাদের কোথায় যাওয়ার কথা, কাজের স্কেডিউল কি, এসব তো আমাদের টিমের বাইরে কারো জানার কথা না। বাইরের একজন মানুষ, বিশেষ করে কটেজের কেয়ারটেকার, এত ব্যক্তিগত তথ্য জানবেন কিভাবে? আমার রক্ত যেন জমে গিয়েছিল। আমি কাকাকে ডাকতে যাব, ঠিক তখনই আরিফ রুমে ঢুকলো। তার উপস্থিতি যেন আমাকে কিছুটা স্বস্তি দিল। আমি আর কোনো কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম রুমের সেই মিষ্টি গন্ধটা ততক্ষণে উধাও। উফ, এসব কি হচ্ছে আমার সাথে? আমার মনে যেন হাজারো প্রশ্ন ভয়ে থমকে দাঁড়িয়েছিল। আমি আর ভাবতে পারছিলাম না। আমি ওয়াশরুম থেকে বের হতে না হতেই আরিফ কফি বানিয়ে ফেলেছে। গতকালের আনা ইলেকট্রিক কেটলিটা রুমেই ছিল। কফি খেতে খেতে আরিফকে জিজ্ঞেস করলাম, আরিফ, আসার সময় কেয়ারটেকার কাকাকে দেখলে? কেমন অদ্ভুত কথা বলে, তার চলাফেরাও কেমন, তাই না? আরিফ মনে হলো বেশ অবাক হলো আমার কথায়। সে বলল, কোন কেয়ারটেকারের কথা বলছেন ভাই? আমি তো অদ্ভুত কাউকে দেখলাম না। আমি বললাম, কিছুক্ষণ আগে আমাদের রুম থেকে বেরিয়ে গেল, তুমি দেখোনি? আরিফ ভ্রু কুঁচকে বলল, ভাই, আমি তো কাউকে দেখিনি, আপনি কার কথা বলছেন? আমি অবাক চোখে আরিফকে দেখছিলাম। সে তো আমার সাথে মজা করছে না। সে মজা করার মতো ছেলে নয়। তাহলে আমি যার কথা বললাম, যাকে দেখলাম, সে কি সত্যি ছিল না, নাকি কাকা রুম পরিষ্কার করতে উপরে উঠে গিয়েছিলেন? এসব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে যাচ্ছি। তখন আরিফ হেসে বলল, আপনি হয়তো উল্টাপাল্টা কিছু ভাবছেন, আর ভাববেন না। যে পরিমাণ জিন ভূতের সিরিজ আপনি দেখেন। বলি হাসতে লাগলো। কিন্তু আমি তো বুঝছি ঘটনাটা আসলে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমার মন কিছুতেই মানতে পারছিল না। আমি নিশ্চিত ছিলাম আমি তাকে দেখেছি, তার সাথে কথাও বলেছি। কেয়ারটেকার কাকার সেই রহস্যময় হাসি, তার কথা বলা, আর কটেজের ভেতরে সেই অদ্ভুত গন্ধ, সব মিলিয়ে আমার মনে এক অশুভ আশঙ্কার কালো মেঘ জমে উঠল। মনে হলো এই কটেজে কেবল আমরাই নই, আরও অনেকে আছে। অনেক অদেখা সত্তা আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই কাকা হয়তো তারই কোনো মাধ্যম। উনি শুধু আমাকেই দেখা দিচ্ছে। ওনার উদ্দেশ্য কি? এখানে একটা কথা জানিয়ে রাখি, আমি প্রচুর তুরস্কের সিরিজ, কালো জাদু, জিনভূত এসবের ফিল্ম দেখতাম। স্পেশালি আমি ডাব্বে সিরিজের খুব ভক্ত ছিলাম।
যারা দেখেছেন তারা জানেন কাব্যে কতটা কালো জাদু কেন্দ্রিক সিরিজ। আমার কাছে খুব ভালো লাগতো, এখনো লাগে। এটা আরিফ আমার অবসর সময় কিভাবে কাটে সে সম্পর্কে জানে বলেই বলেছিল। ডিয়ার লিসনার্স, আপনারা হয়তো ভাবছেন শুধু আমি এসব দেখছি, কিন্তু আর কেউ দেখছে না কেন? আবার আমি কাউকে এসব বলছিও না। আসলে আমি চাচ্ছিলাম না এসব ভেবে বা শুনে অন্য কেউ ভয় পাক আর আমাদের প্রোগ্রাম, যার জন্য কষ্ট করে আসা, সেটা নষ্ট হয়ে যাক। আর আমি তখন সত্যি আরিফের কথা ভেবে নিলাম, ধরে নিলাম ঠিকই বলছে, কিন্তু আমি যে কথা বললাম তার সাথে এটা কিভাবে মিথ্যে হতে পারে মাথায় ঢুকছিল না। পরে ভাবলাম যে কাকা হয়তো ওপরে চলে গেছে, কারণ ওপরে আরো রুম ছিল। এরপর সবাই মিলে রাতের খাবার সারতে গেলাম। ফিরে আসতে আসতে ঘড়িতে প্রায় 11টা বেজে গিয়েছিল। পরের দিনের কর্মসূচি অনেক দূরে হওয়ায় আর দেরি না করে রুমে ফিরে গেলাম। আজও কটেজ জুড়ে এক অস্বাভাবিক শান্ত পরিবেশ। এই স্তব্ধতা যেন কোনো অশুভ শক্তির ইঙ্গিত দিচ্ছে আমাকে। দরজা জানালা সব ভালো করে পরীক্ষা করে পর্দা টেনে দিয়ে আলো নিভিয়ে লেপ কম্বলের নিচে শরীরটাকে এলিয়ে দিলাম। আরিফ কিসের ফিল্ম যেন দেখছিল হেডফোন কানে দিয়ে। আমি ওকে ডাকলাম না। সারাদিনের ক্লান্তি চোখ জুড়ে নিমেষে ঘুম নেমে এলো, কিন্তু সেই ঘুম যেন ক্ষণস্থায়ী। অল্প সময় পরেই তা বুঝতে পারলাম। গত রাতের মতোই আচমকা আমার ঘুম ভেঙে গেল। তখন কয়টা বাজে দেখিনি, সেই একই শব্দ। মনে হচ্ছিল কেউ যেন রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নুপুরের মৃদু আওয়াজ সাথে মিশেছিল এক অন্যরকম অপরিচিত শব্দ, যেন অসংখ্য কাঁচের মার্বেল মেঝেতে একটার পর একটা গড়িয়ে পড়ছে, বা কোনো পাথরের টুকরো ঘষা খাচ্ছে। আমার কান দুটো সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল। আমি আবার আরিফকে ডাকতে যাব, ঠিক তখনই সেই শব্দটা থেমে গেল। মনের ভুল ভেবে পাশ ফিরে আবার কম্বল দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়লাম। অল্প কিছুক্ষণ পর শব্দটা আবার ফিরে এলো। এবার আর নুপুরের নাচ বা হেঁটে যাওয়ার শব্দ নয়, এবার শব্দটা যেন সরাসরি দরজায় আঘাত হানছে, যেন কেউ ঠক ঠক করে দরজায় কড়া নাড়ছে। আমার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। এত রাতে দরজায় কে আসবে? আমরা তো কোনো কিছুর জন্য কাউকে ডাকিনি। বিশ্বাস করুন, আমার মুখ দিয়ে কে ওখানে বলার সাহসটুকু আমি জোগাড় করতে পারিনি। আমার বুক ধরফড়িয়ে উঠছিল, মনে হচ্ছিল হার্টবিট বন্ধ হয়ে যাবে। পরপর 4-5 বার কড়া নাড়ার পর সবকিছু আবার স্তব্ধ হয়ে গেল। কিন্তু তখনই রুমটা এক অদ্ভুত মিষ্টি গন্ধে ভরে উঠল, যে গন্ধটা গত রাতে ওয়াশরুমে পেয়েছিলাম। আজকেও কাজ থেকে ফেরার পর রুমে অনুভব করেছি। এবার যেন আরো তীব্রভাবে সেই গন্ধ আমাকে ঘিরে ধরল। কম্বলের নিচ থেকেও সেই গন্ধ আমার নাকে আসছিল, কিন্তু মাথা বের করে দেখার মতো সাহস আমার ছিল না। আমি যত সূরা জানতাম সব আউড়ে যেতে লাগলাম। প্রতিটি শব্দ যেন আমার কম্পিত ঠোঁট থেকে বেরিয়ে আসছিল। জানি না কতক্ষণ এভাবে ভয়ে কুঁকড়েছিলাম। হঠাৎ ফজরের আজান আমি শুনতে পেলাম। সঙ্গে সঙ্গেই আমার মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। সেই শব্দে আমি রীতিমতো চমকে উঠলাম। মনে সাহস সঞ্চয় করে কম্বলের নিচ থেকে মাথাটা বের করলাম। দেখলাম পুরো রুম নিশ্চুপ, স্বাভাবিক। গন্ধ, বাতাস কিচ্ছু নেই। ভয় আর অস্বস্তি নিয়ে উঠলাম। ওয়াশরুমে যেতে হবে, ফ্রেশ হতে হবে, সবাইকে ডাকতে হবে, কারণ সকলেই রেডি হবে। আমার সাহস হচ্ছিল না এভাবে একটা রাত পার করে ওয়াশরুমে একা যেতে। কিন্তু এখানে কে যাবে আমার সাথে? আজকেও প্রোগ্রাম আছে আর গন্তব্য অনেক দূরে। আমি যখন ওয়াশরুমের দরজা খুললাম, আমার হৃদস্পন্দন যেন একদম থেমে গেল। গতকালের মতোই পুরো ওয়াশরুম আবার পানিতে ভেজা, আবার সেই মিষ্টি অলৌকিক গন্ধে ভরে আছে। মনে হচ্ছে কেউ যেন আজকে দীর্ঘ সময় ধরে গোসল করে গেছে। দেয়ালগুলো ভেজা, আর দেয়াল যেন স্পষ্ট কিছু হাতের ছাপ ধারণ করে রেখেছে। গাঢ় রঙের সেই ছাপগুলো দেখে মনে হচ্ছিল কোনো অদেখা সত্তা যেন দেয়াল আঁকড়ে ধরেছিল। আমরা রাতে শুধুমাত্র ফ্রেশ হয়েছিলাম, তাই ওয়াশরুম এভাবে ভেজা থাকার কথা নয়। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে আরিফকে ডাকলাম। আরিফ আমার চিৎকারে ভয়ে লাফিয়ে উঠল। ভাই, কি হলো? সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা বললাম। সেও ভয়ে ভয়ে ওয়াশরুমে উঁকি দিল। কিন্তু কি আশ্চর্য, আজকেও সব ঠিকঠাক। কোনো পানি নেই, গন্ধ নেই, দেয়ালের ভেজা হাতের ছাপ উধাও। আমি কি তাহলে সত্যি পাগল হয়ে যাচ্ছি? আমি কি দেখলাম তাহলে? আমার চোখ কি আমাকেই ধোঁকা দিচ্ছে? আরিফকে ধরে প্রায় কেঁদে ফেলার মতো করে বললাম, আরিফ, সত্যি আমি এইমাত্র দেখেছি। এবার বেচারা আরিফ কিছুটা বিরক্তই হলো, আবার করুণ চোখে তাকালো।
একই ঘটনা কালও করেছি, আজও করলাম। সে কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, ভাই আপনি শান্ত হন, আমি স্যারকে বলছি ব্যাপারটা। সেদিনের মতো আবার আমি গরম পানি দিয়ে গোসল করে পোশাক পাল্টে নিচে চলে আসলাম। আরিফকে বললাম, থাক বাদ দাও, স্যারকে বলা লাগবে না। আসলে ওই হরর সিরিজ দেখে দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেছে। আরিফ গম্ভীর মুখে বলল, আচ্ছা ভাই, যেমনটা আপনি চান, কিন্তু এভাবে চললে কিন্তু আমি আর আপনার সাথে থাকবো না। তার কথা শুনে আমি আরও ভেঙে পড়লাম। আমার ভেতরটা যেন ভয়ে ভয়ে আর হতাশায় শূন্য হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এই কটেজে কোনো অদেখা শক্তি আমার সঙ্গ ছাড়ছে না। সেই কাকা, সেই দোলনা আর এই ওয়াশরুমের রহস্য সব মিলে এক গভীর অন্ধকার যেন আমাদের ঘিরে ধরেছিল। তবুও সব ভয় চেপে ধরে আমরা সবাই মিলে রওনা দিলাম আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে। কিন্তু আমার মনে হচ্ছিল কটেজের প্রতিটি ছায়া যেন আমাদের পিছু ছাড়েনি, বরং আমাদের সঙ্গে যাত্রা করেছে এক অশুভ শক্তি। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম। আমি আজ ভেতরে না বসে জানলার কাছে বসেছি। গাড়ি যখন গেটের দিকে যাচ্ছিল, আমার চোখ পড়ল ৩য় তলার বারান্দায়। দেখলাম সেই কাকা গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছেন আর মুচকি হাসছেন। গায়ে সেই কালো চাদর, চেহারাটা রুক্ষ, মলিন, তবে রহস্যে ভরা। কয়েক সেকেন্ডে গাড়ি গেট পার হয়ে গেল, আর কাকাও আমাদের চোখ থেকে আড়াল হয়ে গেলেন। ৪র্থ দিন। ওই দিন ফিরে আসছিলাম ঠিক মাগরিবের আজানের সাথে সাথে। আর এই ৪র্থ দিন ছিল কটেজের শেষ রাত, কারণ পরের দিন আমার প্রোগ্রাম ছিল নীলফামারীতে, তাই এখানে আর থাকা হবে না। এই রাতের ভয়াবহতা আমার কল্পনাকেও হার মানাবে। পথে যেতে যেতে আরিফের সাথে আমার গতকাল বিকেলের কেয়ারটেকার কাকার সাথে কথা বলার ঘটনা নিয়ে আবার কথা হচ্ছিল। আরিফ দৃঢ়ভাবে বলল যে সে কোনো কেয়ারটেকার কাকাকে দেখেনি। আমার দেখা মতে কেয়ারটেকার ৩ জন ছিল, কিন্তু আরিফ বলছে ২ জনের কথা। আমি দেখছি ৩ জন, সে দেখছে ২ জন। তার কথা শুনে আমার মনে এক নতুন ভয়ের সৃষ্টি হলো। তাহলে আমি কার সাথে কথা বলছিলাম? যদি সে একজন মানুষই না হয়, তবে সে কে ছিল? তার সেই রহস্যময় হাসি, ভৌতিক অস্তিত্বের কথাগুলো আর আমার রুমের ব্যক্তিগত তথ্য জানার ব্যাপারটা সব মিলে এক ভয়ঙ্কর ঘটনা সামনে উন্মোচিত হতে শুরু করলো। আর সেটা শুধু আমার সাথেই হচ্ছিল। আমি যে কাউকে বলবো সেটাও বলতে পারছি না, বুঝতে পারছি না। যথারীতি আগের মতো রাতের খাবার শেষ করে রুমে ফিরে আসলাম। আজ একটা অস্বাভাবিক ঘটনার মধ্যে যেটা হলো, সকালের কাকাকে, মানে যে আমাকে উদ্ভট বিষয়ে অবগত করেছে, ওনাকে দেখিনি, সন্ধ্যায়ও দেখিনি। আবার রাতে 2 বার করে কেয়ারটেকার রুমে এসেছে, রাতের পানি অন্যান্য জিনিসপত্র গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু ওই কাকাকে চোখে পড়েনি। আমি মনে মনে তাকে খুঁজছিলাম। এখন যারা ছিল দায়িত্বে তাদেরকে জিজ্ঞাসা করব সেটাও করিনি। আরিফের মতো তারাও যদি অস্বীকার করে যে এমন কেউ এখানে নেই, ব্যাপারটা হজম করা আমার জন্য বেশ কষ্টের হবে। আমার গতকালকের থেকে আজ বেশ সাহস সঞ্চার হয়েছে মনে হচ্ছে। আমি আজ নিজেকে সাহসী ভাবতে শুরু করেছি। আজ আর আমার ওপরের তলার কাউকে আমি দেখতে পাইনি। আমরা তো সারাদিন থাকি না, ওনারা হয়তো কাজ শেষ করে চলে গেছে। আরিফ তখন বলল, ভাই আসলে কি আপনি ওই 2 জন ছাড়া তৃতীয় কাউকে দেখেছেন, কথা বলেছেন? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলবো কেন? আমি কথা বলেছি। উনি আমাকে আম গাছের ব্যাপারটা বলল, এটা অনেক পুরাতন, এখানে নাকি জিন ভূত থাকে। এসব শুনে আরিফ একটু চিন্তায় পড়ে গেল, কারণ সেও আম গাছটা খেয়াল করেছে। একদম মাথা উঁচু করে কটেজের পেছনে দাঁড়িয়ে আছে। আরিফ বলল, আপনি ছাড়া আমরা কেউ সব দেখছি না, বুঝতেও পারছি না। আপনি ভয় পাবেন না, ভয় পেলে ভয় নাকি আরো বেশি জেঁকে বসে। আরিফের কথা শুনে আমার মনে বিন্দু বিন্দু ভয় সঞ্চার হওয়া শুরু করলো। আমি সূরা পড়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আজ ঘুমানোর আগে ভালো করে ওয়াশরুম চেক করে জানালা লাগিয়ে পর্দা টেনে তারপর ঘুমাতে গেলাম। মনের মধ্যে নানান প্রশ্ন। কে এই কাকা? তিনি যদি কেউ নাই হন, তাহলে আমাকে বারবার দেখা দিচ্ছেন কেন? রহস্যময়ভাবে কথা বলছেন, হাসছেন, ভয় দেখাচ্ছেন। এসব ভাবতে ভাবতে কম্বলের উষ্ণতায় আমার মস্তিষ্ক ঘুমের রাজ্যে হারিয়ে গেল। আবার সেই মধ্যরাত। আজও আমার ঘুম আচমকা গত রাতের মতো ভেঙে গেল। আমার সেই রাতে অনেক পিপাসা লাগছিল, কিন্তু রুমে যে পানির বোতল ছিল সেখানে কোনো পানি নেই। আমার এমন পিপাসা নর্মালি লাগে না। সেদিন মনে হচ্ছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাদের রুমে কেয়ারটেকার ডাকার জন্য একটা কলিং বেল ছিল। ইমার্জেন্সিতে সেই সুইচ চাপলে রাতে যে দায়িত্বে থাকে সে চলে আসতো। যদিও এর আগে ডাকার কোনো প্রয়োজন পড়েনি, তবে আজ না ডেকে আর পারলাম না। আরিফ ঘুমাচ্ছে, ডাকবো না? থাক, কলিং বেল চাপলেই তো লোক আসবে।
কলিং বেল চাপার 3-4 মিনিটের মধ্যে দরজায় নক। প্রথম নকের আওয়াজে আমি একটু চমকে উঠি। পরে জিজ্ঞাসা করি, কে? ওপাশ থেকে উত্তর আসলো, স্যার আপনি ডেকেছেন, কোনো প্রয়োজন? হ্যাঁ, রুমে পানি দেননি কেন? পানি শেষ, আমার পিপাসা লাগছে, পানি দিয়ে যান। আচ্ছা। এই বলে আবার নিস্তব্ধতা। কিছুক্ষণ পর আবার নক। স্যার পানি নিয়ে এসেছি। আমি একটু ভয় নিয়েই দরজা খুললাম। তখনই একটা ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগলো। দেখলাম কেয়ারটেকার পানির বোতল হাতে দাঁড়িয়ে আছেন। বোতলটা নিয়ে দ্রুত রুমে ফিরে এলাম। আমার সারা শরীর অতর্কিতে শীতে যেন কাঠ হয়ে আসছিল। এ কেবল শীত নয়, যেন হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়া এক শীতল আতঙ্ক। সেই বাতাসটা এতটাই ভারী ছিল যে তার ধাক্কায় আমার শিরা উপশিরা সহ সমস্ত অস্তিত্ব কেঁপে উঠেছিল। পানি পান করে সবে বিছানায় শুব, তখনই চোখ গেল জানালার দিকে। সামান্য অসাবধানে একটা পর্দা সরে গেছে। সেটা ঠিক করতে যাব, অমনি আমার দৃষ্টি যেন আঠার মতো আটকে গেল সেই দোলনায়। কুয়াশার পাতলা ঘোমটা থাকলেও সেখানে জ্বলে থাকা নিয়ন আলোর মলিন আভায় স্পষ্ট দেখতে পেলাম সেই কাকাকে। তিনি সেই কালো চাদর মুড়ি দিয়ে কাঁচা পাকা দাড়িওয়ালা মুখে দোলনায় বসে দোল খাচ্ছিলেন। তিনি আমার দিকে তাকালেন সেই বিভৎস বিদ্রুপের হাসি নিয়ে। নিয়ন আলোতে তার দাঁত চকচক করে উঠল। সেই মুহূর্তে মনে হলো কেউ যেন ঠিক আমার কানের কাছে ফিসফিস করে বলল, কি স্যার, কাল বিকেলে ভয় পেয়েছিলেন? সেই ফিসফিস শব্দে আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফের ছুরি নেমে গেল। শরীর যেন আর দাঁড়াতে পারছিল না। পেছনে ঘুরে কাউকে দেখতে না পেয়ে এক পৈশাচিক আতঙ্কে দ্রুত পর্দা বন্ধ করে বেড়ে ঝাঁপিয়ে পড়লাম। আমি কেমন যেন শব্দ করতে পারছি না, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। তারপর শুয়ে পড়লাম বটে, কিন্তু সেই রাত যেন এক অন্তহীন রাত। মনে হচ্ছিল এই অভিশাপের রাত কখনোই শেষ হবে না। নিরুপায় হয়ে আবার সূরা পড়া শুরু করলাম। ঠিক তখনই সেই অদ্ভুত মিষ্টি গন্ধটা আবার আমার নাকে এসে লাগলো। সেই গন্ধ যেন কেবল সুগন্ধ নয়, এক ভীষণ সম্মোহন। আমি যেন সেই মিষ্টি গন্ধে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এক প্রকার তীব্র নেশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল তখন প্রায় শেষ রাত। তারপরের ঘটনা আমার মনে নেই। শুনুন আরিফের মুখ থেকেই। ভাই, আপনার অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি কয়েকবার আপনাকে বললাম অ্যালার্ম বন্ধ করতে, কিন্তু কোনো সারা শব্দ নেই। মাথা উঁচু করে দেখি বিছানায় আপনি নেই, বাথরুমের বাতিও বন্ধ। তখন আমার চোখ গেল দরজায়। পুরো দরজাটা খুব অস্বাভাবিকভাবে খোলা। ভাবলাম এত ভোরে, ফজরের আজান হয়নি তখনও, এই সময় তো আপনার কাউকে ডাকতে যাবার কথা নয়। সন্দেহ নিয়েই দরজার দিকে গেলাম। বারান্দায় গিয়েও কাউকে দেখতে পেলাম না। তারপর যখন নিচে তাকালাম, যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম আপনি দোলনায় বসে থাকা একটা কালো চাদরওয়ালা লোকের সাথে কথা বলছেন। তার ঠিক পর মুহূর্তেই আপনি ওই লোকটার সাথে কটেজের পেছনের দিকে যাচ্ছেন। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি যেন কোনো সম্মোহনের মধ্যে আচ্ছন্ন। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আপনাকে ডাক দেওয়ার জন্য দ্রুত নিচে নেমে স্যারকে ডাকলাম। তারপর বাকি সবাই আমার সাথে কটেজের পেছনে গেল। সেখানে আম গাছের নিচে গিয়ে যা দেখলাম তা আরও বিভীষিকাময়। আপনি আম গাছের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওপরের দিকে তাকিয়ে আছেন। আপনার মুখ থেকে বেরোচ্ছে অদ্ভুত এক আবদার, হেই আমাকে নিয়ে ওঠো, আমি তত উঁচুতে উঠতে পারবো না। আমরা আপনাকে নাম ধরে ডাকছি, কিন্তু আপনি যেন কারো কথা শুনতে পাচ্ছেন না। আপনার চোখ তখন যেন অন্য কোনো জগতের আলোয় জ্বলছে। আপনি ছিলেন একা। ওই কালো চাদরওয়ালা লোকটিও আর আমরা দেখতে পেলাম না। শেষে স্যার সহ আমরা যখন কাছে গেলাম এবং আপনার কাঁধে হাত রেখে জোরে জোরে নাড়া দিলাম, তখনই আপনি আমাদের দিকে তাকালেন। আপনার চোখ দেখে আমাদের আত্মা কেঁপে উঠল। আপনার চোখের স্বাভাবিক তারা পুরোপুরি অদৃশ্য, শুধু কালো একটা মণির মতো। ঠিক তার পর মুহূর্তেই আপনার মুখ দিয়ে একটা ভীষণ অমানসিক চিৎকার বেরোলো, যেন ভেতরের কোনো পৈশাচিক শক্তি আপনাকে ছিঁড়ে বের হচ্ছে। আপনি ধড়াস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। পরে আপনাকে ধরে রুমে নিয়ে আসা হলো, মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো। আর এই আপনি এখন বসে কথা বলছেন। এরপর আমরা সেখানে দেরি করিনি, সোজা চলে এসেছি নীলফামারীতে। আমার শরীর ভালো না থাকায় আমি সেদিন আর অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। আমি গেস্ট রুমে রেস্ট করে বিকেলের দিকে সবার সাথে কথা বলে চলে আসি বাড়িতে। ডিয়ার লিসেনার্স, এখানে একটা প্রশ্ন থেকেই যায়, কেয়ারটেকার কাকা, তাই না? সে কে, কি তার পরিচয়, এখানে কি করে? তার ঘটনা খুঁজতে আমি আবার যোগাযোগ করি সেই কটেজে। এই কাকার রহস্য আরো ভয়ঙ্কর
ওনাকে নিয়ে এর পরের লেখায় লিখব ইনশাল্লাহ।